প্রিন্সেস নূরজাহান রাজপ্রাসাদ ছেড়েছিল ৬০০ রুপি বেতন পাওয়া এক ভারতীয় আর্মির জন্য। দুচোখবর্তী স্বপ্ন আর প্রিয় মানুষটার সাথে শেষ দিনটা কাটানোর তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু দেশকে বাঁচাতে জীবন বিসর্জন দিল রাম। মৃত্যুর আগে রামের লেখা শেষ চিঠি কি পেয়েছিল নূরজাহান, নাকি যুদ্ধক্ষেত্রেই বিলীন হয়েছিল প্রিয় মানুষটার শেষ স্মৃতি? রামই বা কখনো জানতে পেরেছিল তার ভালোবাসার মানুষ একজন রাজকুমারী, যে পরিবার, রাজপ্রাসাদ, সম্মান সব কিছু ধুলোয় মিশিয়ে দিয়ে রাস্তায় নেমে এসেছিল শুধু তার ভালোবাসার জন্য? এমনই একটা ইমোশনাল মুভি আজকে এক্সপ্লেইন করতে চলেছি। মুভিটা এক্সপ্লেইন করতে গিয়ে টুকটাক অনেক ভুল হতে পারে, সো প্লিজ ক্ষমা করে দেবেন। আর যদি মুভিটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাল তখন 1964। দেখা যায় ধূসর মরুভূমিতে একটা বাচ্চা মেয়ে কতগুলো মুরগির পেছনে ছুটতে ছুটতে একটা কুয়োর কাছে চলে আসে। দূর থেকে তার ভাই বন্দুক হাতে এগুলো দেখছিল। মেয়েটা কুয়োতে পড়ে যাবেই তখনই তার ভাই তাকে বাঁচিয়ে নেয়। এই ছেলেটার নাম হলো নবী। আসলে ছোটো বোনটা ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই। আর এই মেয়েটিকে একটু ভালো করে খেয়াল করুন। আজকের গল্পে এই মেয়েটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। তখনই ডাক আসে আনসারির। আনসারি হলো পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠীর লিডার। আনসারি চায় নবী ও কিছু লোক ভারতের কাশ্মীরে যাক, যেহেতু কাশ্মীরে হিন্দু ও মুসলমানদের মধ্যে একটি ভালো সম্পর্ক রয়েছে এবং কাশ্মীরের মুসলমানরা ভারতীয় আর্মিদের প্রতি আস্থাশীল। তাই আনসারি চায় কিছু লোক কাশ্মীরে গিয়ে সেখানে হিন্দু মুসলমানদের মধ্যে বিবাদ তৈরি করুক, যাতে এই সুযোগে আনসারি কাশ্মীর দখল করতে পারে। সেখান থেকে 5 জন লোক কাশ্মীরের দিকে রওনা দেয়। এদিকে পাকিস্তানের একজন অফিসার, যার নাম তারেক, তিনি এই বিষয়টা জানতে পারে, কিন্তু তিনি কোনোভাবেই তাদের আটকাতে পারে না। এরপর সিন শিফট হয়। কেটে যায় অনেক বছর। লন্ডনে আফরিন নামে একজন মেয়েকে দেখা যায়। আজকের গল্পটা আমরা এই মেয়ের দৃষ্টিকোণ থেকে দেখব। আমরা সরাসরি কোনো মুভি দেখব না, মানে পুরোটাই অতীতের গল্প। আফরিন পাকিস্তানের একজন নাগরিক। লন্ডনে একজন ব্যক্তি নিউজ চ্যানেলে পাকিস্তানকে নিয়ে বাজে মন্তব্য করলে আফরিন সেই লোকটার গাড়ি পুড়িয়ে দেয়। নিজের দেশের সম্পর্কে এই রকম মন্তব্য কারি বা শুনতে ভালো লাগে বলুন তো? গাড়ির মালিক আফরিনকে মাফ চাইতে বললে কিন্তু আফরিন মাফ চায় না, কারণ সে কোনো ভুল করেনি। কিন্তু লোকটা বলে ক্ষমা না চাইলে তাকে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তাতে আফরিন রাজি হয়ে যায়। তবে আফরিনের কাছে টাকা না থাকার কারণে সে পাকিস্তানে চলে আসে তার দাদার কাছে, কারণ তার দাদার বিশাল পরিমাণ সম্পত্তি রয়েছে। সেখান থেকে কিছু টাকা নিয়ে সে ক্ষতিপূরণ দেবে। তার দাদা আর কেউ না, পাকিস্তানের সেই আর্মি, যে জঙ্গিদের কাশ্মীরে যাওয়ার জন্য বাধা দিয়েছিল। কিন্তু আফরিন দেশে ফিরে জানতে পারে তার দাদা মারা গেছে। তার দাদার সম্পত্তি পেতে হলে তাকে একটা কাজ করতে হবে, একটা চিঠি সীতার কাছে পৌঁছে দিতে হবে। চিঠির খামে লেখা ছিল রাম, অর্থাৎ এই চিঠিটা রাম লিখেছে আজ থেকে 20 বছর আগে। কিন্তু কে এই সীতা, যার কাছে 20 বছরেও পৌঁছায়নি রামের চিঠি? একটা অসমাপ্ত প্রেমের গল্পই হয়তো আজকে শুনতে চলেছি। একটু পরেই জানতে পারবেন, আর চোখের কোণে অজান্তেই জল চলে আসবে আপনার। আফরিন হালাজি নামক একজন ব্যক্তিকে নিয়ে চিঠির ঠিকানায় পৌঁছে দেখতে পায় সেটা একটা প্যালেস। বর্তমানে
তা একটা মহিলা কলেজে পরিণত হয়েছে। প্রিন্সেস নূরজাহান এই প্রাসাদটি দান করেছে কলেজের জন্য। তখন আফরিন এই কলেজের রেজিস্ট্রারের কাছে যায় আর সীতার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে এখানে আছি, কিন্তু সীতা নামের কোনো মেয়েকেই আমি চিনি না। তখন আফরিন অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। কীভাবে খুঁজে বের করবে সীতাকে? আদৌ কি বেঁচে আছে সীতা নাকি মরে গেছে সেটা আফরিন জানে না। তখন আফরিনের মাথায় একটা প্ল্যান আসে। সে বলে, আমি যদি আর্মি রামের ব্যাপারে জানতে পারি তাহলে হয়তো সীতার খোঁজ পেতে পারবো। আফরিন তখন ভারতীয় আর্মি অফিসে যায় আর বলে, আমি আর্মি রামকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে চাই। এটা শুনে সেখানকার একজন আর্মি রামের বন্ধু বিকাশের খোঁজ দেয় আফরিনকে। আফরিন রামের বন্ধু বিকাশের কাছে গেলে বিকাশ ফ্ল্যাশব্যাকে রামের ঘটনা বলে। সাল তখন 1968। আনসারির 5 সদস্য কাশ্মীরে পৌঁছে যায় আর আনসারি একজনকে বলে এই খবরটা ভারতীয় আর্মিদের কাছে পৌঁছে দিতে, কারণ আনসারি চায় ভারতীয় আর্মি ওই 5 সদস্যকে হত্যা করুক আর কাশ্মীরের লোকেরা ভারতীয় আর্মিদের উপর আস্থা হারিয়ে ফেলুক। কেননা কাশ্মীরের মুসলমানরা তো জানে ওই 5 জন তাদের মতোই সাধারণ মানুষ, এরা যে আনসারির লোক এটা তারা জানে না। ভারতীয় আর্মিদের কাছে এই ইনফরমেশনটা দেওয়া হলে ওই 5 জনকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয় একটি টিমকে। আর এই মিশনের প্রধান ছিল বিষ্ণু, সেখানে রামও ছিল। একটা কথা বলে রাখি, রাম আর বিষ্ণুর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না। প্ল্যান অনুযায়ী ওই 5 টেরোরিস্টকে হত্যা করা হয়, কিন্তু গোটা কাশ্মীরে এই খবর ছড়িয়ে পড়লে কাশ্মীরের মুসলমানরা এতে রেগে যায় আর ভারতীয় আর্মিদের উপর হামলা করে। এদিকে আনসারি পাকিস্তান থেকে কাশ্মীরের মুসলমানদের কুমন্ত্রণা দিতে থাকে যে ভারতীয় আর্মিরা আমাদের মুসলমানদের মেরে ফেলেছে, তাই আমরাও কাশ্মীরের হিন্দুদের মেরে ফেলব। আর এই চক্রান্তের কথা রাম কোনোভাবে জেনে যায়। সে তার গ্রুপকে নিয়ে কাশ্মীরে চলে আসে হিন্দুদের বাঁচাতে। তখন কাশ্মীরে হিন্দুদের একটি উৎসব চলছিল। রাম সব হিন্দুদের একটা ঘরে লুকিয়ে রাখে। অপরদিকে মুসলমানরা হিন্দুদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু কোনো হিন্দুকেই সেখানে খুঁজে পাওয়া যায় না। মুসলমানরা কোনো মতে হিন্দুরা কোথায় আছে সেটা জানতে পেরে যায় আর সেই জায়গায়ও গিয়ে আগুন লাগিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে রাম সেই লোকটাকে খুঁজে বের করে যে আনসারির আদেশে ভারতের আর্মিদের টেরোরিস্টের ইনফরমেশনটা দিয়েছিল। সে চাপে পড়ে মুসলমানদের সব খুলে বলে যে সব কিছু আনসারির প্ল্যান। তখন মুসলমানরা তাদের ভুল বুঝতে পারে এবং সেখানকার আগুন নিভিয়ে ফেলে। ফলে হিন্দু আর মুসলমানদের মধ্যে সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়। সারা দেশে রামের কৃতিত্বের কথা ছড়িয়ে পড়ে, সে কিভাবে কাশ্মীরের হিন্দুদের বাঁচিয়েছিল। একজন নিউজ রিপোর্টার রামকে জিজ্ঞেস করে, আপনি যদি নিউজের মাধ্যমে আপনার পরিবারকে কিছু বলতে চান তাহলে বলতে পারেন। তখন রাম বলে, আমার পৃথিবীতে কেউ নেই, আমি অনাথ। আর এই নিউজ সম্প্রসারণ হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রামকে অনেকে চিঠি লেখে, কেউ ভাই হিসাবে, কেউ সন্তান হিসাবে। আর এই চিঠির পরিমাণ এতই ছিল যে যা গুণে শেষ করা যাবে না। তবে সেই চিঠিগুলোর মধ্যে একটা ব্যতিক্রম চিঠি ছিল, আর এই চিঠিটা লিখেছিল সীতা নামের একজন মেয়ে। সে নিজেকে রামের স্ত্রী বলে চিঠিতে উল্লেখ করেছে। সীতা বলে, আপনি কেন বলেছেন আপনার পৃথিবীতে কেউ নেই? আমি তো আছি, আপনার স্ত্রী। এটা শুনে রাম তো রীতিমতো অবাক, কিন্তু সীতা প্রতিদিনই রামকে চিঠি লিখত। রাম ধীরে ধীরে সীতার প্রতি দুর্বল হতে থাকে। কাউকে না দেখে কিভাবে ভালোবাসা যায় আপনি এই মুভিটা না দেখলে বুঝতে পারবেন না। রাম সীতার সাথে দেখা করার জন্য অস্থির হয়ে ওঠে, কিন্তু চিঠিতে সীতার কোনো ঠিকানা ছিল না।
একদিন সীতা রামকে চিঠিতে বলে, আমি হায়দ্রাবাদে একটি ম্যাজিক শোতে যাচ্ছি। রাম তখন হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হয় এবং সব ট্রেনগুলোতে সীতাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সীতার দেখা নেই। অবশেষে লাস্ট কামরায় গেলে সীতাকে দেখতে পায়। প্রথম দেখাতেই এক অন্যরকম অনুভূতি তৈরি হয় সীতার জন্য। এতদিন সীতার লেখা সব চিঠিগুলোর উত্তর লিখে রেখেছিল রাম, তাই আজ সীতাকে সেগুলো দেয়। রাম সীতাকে তার বন্ধুর টেলিফোন নাম্বার দেয় এবং বাড়িতে গিয়ে সীতার ফোনের অপেক্ষায় বসে থাকে রাম, কিন্তু ফোন আসার কোনো নামই নেই। রাম পরে জানতে পারে আসলে টেলিফোনের লাইনটাই কাটা, তাই ফোন আসছে না। এজন্য রাম তার বন্ধুকে অনেক গালি দেয়। রাম আবারও হারিয়ে ফেলে সীতাকে। সিন এইবার বর্তমানে আসে। তখন বিকাশ বলে, আমি এইটুকুই জানি, এর পরে কী হয়েছিল সেটা আমি বলতে পারবো না, তবে আমি রামের একজন বন্ধুর কথা জানি, সে হয়তো তোমাকে রামের ব্যাপারে বলতে পারবে। বিকাশ তখন ঘরে যায় রামের বন্ধুর ঠিকানা আনতে, কিন্তু তার পিছনে আফরিন ও হালাজিও যায়। তারা ঘরে গিয়ে দেখতে পায় রামের ছবির সাথে একই ফ্রেমে আরও একজন আর্মির ছবি। আফরিন বলে, এটা কার ছবি? তখন বিকাশ বলে, এটা রামের সহকর্মী বিষ্ণুর ছবি। তখন আফরিন ভাবে তাহলে হয়তো তার কাছে গেলেই রাম আর সীতার সম্পর্কে জানতে পারবো। আফরিন বিষ্ণুর ঠিকানায় ফোন করে এবং বলে, আমি বিষ্ণু স্যারের সাথে কথা বলতে চাই এবং রামের ব্যাপারে আমার জানার আছে। তখন একজন আর্মি বিষ্ণুকে গিয়ে বলে, স্যার 1964-এ আপনার সাথে কাজ করা কাশ্মীরের ফোর্স রামের ব্যাপারে একজন জানতে চায়। এটা শুনে বিষ্ণু তো আকাশ থেকে পড়ে। কিছুটা ভয় আর আতঙ্ক তার চেহারায় ফুটে ওঠে। সে দৌড়ে টেলিফোনের কাছে গেলে ততক্ষণে আফরিন ফোন কেটে দেয় এবং চলে যায় রামের বন্ধু দুর্জয় শর্মার বাড়িতে। তখন বিষ্ণু তার কর্মীদের নির্দেশ দেয় আফরিন এবং তার সকল পরিচয় যত তাড়াতাড়ি সম্ভব তাকে দিতে। কেন জানি না তিনি আফরিনের পরিচয় পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আফরিন দুর্জয় শর্মার বাড়িতে গেলে দুর্জয় শর্মা ফ্ল্যাশব্যাকে তাদের রাম ও সীতার কাহিনী বলতে থাকে। দেখা যায় রাম একটা পত্রিকায় হায়দ্রাবাদে সেই ম্যাজিক শোয়ের লোকেশন সম্পর্কে জানতে পেরেছে এবং সেখানে যায়। সীতা স্টেজে উঠলে সেখানকার হোস্ট তার নাম বলতে যাবেই তার আগেই রাম বলে, ওনার নাম সীতা, সীতা মহালক্ষ্মী। তখন সবাই রামের দিকে তাকিয়ে থাকে। তারপর রামের পরিচয় হয় সীতার বান্ধবী রেখার সাথে। রাম সীতাকে অনেক পটানোর চেষ্টা করে, কিন্তু সীতা তাকে পাত্তাই দেয় না। আসলে মেয়েরা যেমন হয় আর কি, প্রথমে ভাব নেবে, তারপর রাজি হবে। রাম সীতাকে নিয়ে রাতে রাস্তা দিয়ে হাঁটলে দুজন লোক তাদের দেখে বলে, এরা দুজন তো এখনও ভালো দূরত্ব বজায় রেখেছে, যদি একে অপরের হাত ধরে তাহলে পুরো দুনিয়া উল্টে যাবে। তখন সীতা বলে, এই ধরলাম হাত। রামের হাত ধরে এ কথা বলে। রাম তখন অবাক হয়ে সীতাকে দেখে। সীতা বলে, কই পৃথিবী উল্টালো না তো? লোকটা রামকে উদ্দেশ্য করে বলে, যার পৃথিবী উল্টেছে সে ঠিকই বুঝতে পেরেছে। রাম কি বলবে বুঝতে পারছে না। বেচারা সীতার প্রেমে হাবুডুবু কাচ্ছে। হঠাৎ বৃষ্টি শুরু হলে দুজনেই ভিজে যায় এবং একটা বাড়িতে গিয়ে ওঠে। তখন বাড়ির মহিলাটি সীতাকে জিজ্ঞেস করে, তোমাদের কি বিয়ে হয়ে গেছে? রাম তো এক পা দাঁড়িয়ে আছে উত্তর দেওয়ার জন্য। রাম বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের বিয়ে হয়ে গেছে। কিন্তু সীতার মুখ থেকে মহিলাটি শুনতে চায় তাদের বিয়ে হয়েছে কি না। সীতা কী করবে বুঝতে পারছে না। অবশেষে তাকে বলতেই হয় যে তাদের বিয়ে হয়ে গেছে। এটা শুনে রামের মনে লাড্ডু ফুটছিল। তখন বাড়ির ছোট্ট মেয়েটি সীতাকে জিজ্ঞেস করে, দিদি তোমাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? রাম বলে, অবশ্যই লাভ ম্যারেজ। মেয়েটি বলে, তোমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল? রাম বলে, ট্রেনে। কিন্তু সীতা রামকে চমকে দিয়ে বলে, কাশ্মীরে। কিন্তু রাম তো রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গেল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কাশ্মীরের মুসলমানরা যে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল সেখানে সীতাও ছিল। কিছু মুসলমানরা সীতাকে মারতে এলে
রাম তাকে বাঁচায়। আসলে সীতার মুখ তখন ঢাকা ছিল ওড়না দিয়ে, তাই রাম সীতাকে তখন দেখতে পায়নি। লোকগুলো তখন রামকে বলে, আপনি কেন এই মহিলাকে বাঁচাতে চাইছেন? ও কে হয় আপনার? তখন রাম বলে, ও আমার স্ত্রী। আর এরপর থেকেই কিন্তু সীতা রামকে তার স্ত্রী হিসাবে চিঠি লিখত। এইবার বুঝতে পারছেন এই মেয়েটা কতটা চালাক। এখন সে রামকে পাত্তা না দেওয়ার অভিনয় করছে। এরপর দেখানো হয় রাম সীতার ঠিকানা জানতে পেরেছে। তখন রাম একটা প্যালেসে যায়, আর এটা হলো সেই প্যালেস যেখানে আফরিন মুভির শুরুতে গিয়ে সীতার সম্পর্কে জানতে চেয়েছিল। রাম গিয়ে দেখতে পায় সীতা নাচ শেখাচ্ছে। রাম মনে মনে ভাবে সীতা হয়তো এই প্যালেসেই নাচ শেখায়। রাম সীতাকে বলে, রাজপরিবারে নাচ শেখানো খুবই কঠিন, তাই না? তার থেকে তুমি আমায় বিয়ে করে ফেলো। 600 রুপি বেতন পাই আমি, তোমাকে রানীর মতো করে রাখবো। খাকে কি বলছে? 600 রুপি দিয়ে সীতাকে রানীর মতো করে রাখবে। ভাবতে পারছেন একবার বিষয়টা? আসলে রাম এখনও জানে না কে এই সীতা। সীতা তখন কিছুই বলে না রামকে, কারণ সীতার মনে তখন অন্য ভয় হচ্ছিল। সেটা কি পরে জানতে পারবো। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। দুর্জয় শর্মা বলে, আমি এটুকুই জানি, তারপর কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। তবে আমার কাছে সীতার একটা ফটো আছে। তুমি এটা নিয়ে সেই প্যালেসে যাও যেটা এখন কলেজ হিসাবে ব্যবহার করা হচ্ছে। আফরিন সেই ছবিটা না দেখেই তাড়াহুড়া করে নিয়ে যায়। প্যালেসে গিয়ে ধাক্কা লেগে হাত থেকে ছবিটা পড়ে গেলে সামনে তাকাতেই দেখতে পায় দেয়ালে বড় একটা ছবি ঝুলছে, নিচে লেখা প্রিন্সেস নূরজাহান। কিন্তু আফরিন তার হাতে থাকা ছবিটি দেখে চমকে যায়। আফরিন দেখে সীতা আর নূরজাহান একই ব্যক্তি, অর্থাৎ আমাদের সীতাই হলো রাজকুমারী নূরজাহান। এদিকে বিষ্ণু আফরিনের সম্পর্কে জানার জন্য মরিয়া হয়ে উঠেছে। বিষ্ণু বিকাশের কাছে গিয়ে বলে, তোমার কাছে আফরিন নামে কেউ এসেছিল রামের সম্পর্কে জানতে। বিকাশ বলে, হ্যাঁ, লন্ডন থেকে একজন এসেছিল। বিষ্ণু তাকে চমকে দিয়ে বলে, লন্ডন না, আফরিন পাকিস্তানের লেফটেন্যান্ট তারেকের নাতনি। এটা শুনে বিকাশ কিছুটা ভয় পেয়ে যায়। সে বলে, স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সীতাকে। এদিকে সীতার বন্ধু রেখা সীতাকে বলছে, তুই তোর সত্যিটা রামকে জানিয়ে দে, তা না হলে পরে হিতে বিপরীত হয়ে যাবে। সীতা বলে, সময় হলে ঠিকই জানিয়ে দেব, তুই চিন্তা করিস না। এদিকে রাজপরিবারে কিছু অভ্যন্তরীণ সমস্যা দেখা দেয়। রাজপরিবার চরম আর্থিক সংকটে পড়ে, তাই সেখানকার সুলতান নূরজাহানদের সম্পত্তি দখল করার জন্য মরিয়া হয়ে ওঠে। এখানে দেখানো হয় নূরজাহানের বাইকে। সে আর কেউ না, আমাদের সবার প্রিয় যিশু সেনগুপ্ত। সে সুলতানের সাথে একটা ডিল করে, নূরজাহানকে তার ছেলের সাথে বিয়ে দেবে। এতে সুলতান রাজপরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করবে না। এটা শুনে সীতার খুব মন খারাপ হয়। নিমিষেই তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। একদিকে রাজপরিবারকে বাঁচানো, আর অন্যদিকে নিজের ভালোবাসাকে বিসর্জন দেওয়া। কোনটা করবে সীতা? এইবার গল্প আবারও বর্তমানে আসে। আফরিন সীতার বান্ধবী রেখাকে খুঁজে বের করে। এর পরের গল্পটা আমরা রেখার কাছ থেকেই শুনব। রাম সীতার কাছে এসে বলে, যারা তার কাছে চিঠি লিখত নিয়মিত, সে তাদের সাথে দেখা করতে চায়। এটা শুনে সীতাও রাজি হয়ে যায় রামের সাথে যাওয়ার জন্য। শুরু হয় দীর্ঘ এক পথের। সেখানে তারা দুজনে খুব ভালো সময় কাটায়। সেই সাথে সীতা ভুলেই যায় সে একজন রাজকুমারী। সীতা বুঝতে পারে রাম ছাড়া তার বাঁচা অসম্ভব। তাদের এই সব অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে ফেলে একটা লোক। রাম সীতাকে বলে, আমার কাছে যা টাকা ছিল সব ফুরিয়ে গেছে, তাই আমাকে কাশ্মীরে ফিরে যেতে হবে। সীতাকে বলে, তুমি আমাকে কাল রেল স্টেশনে এগিয়ে দিতে আসবে। কিন্তু সীতা সেদিন স্টেশনে আসে না। রাম অনেক কষ্ট পায়, কারণ সেই দিন সীতাকে দেখতে এসেছিল সুলতানের পরিবার থেকে। এরপর দেখা যায় রাজপ্রাসাদের সুলতান সীতার ভাইকে পেপারে চাপানো কতগুলো ছবি দেখিয়ে বলে, এগুলো কি? নূরজাহান নাকি সাধারণ একজনকে ভালোবাসে? তখন সীতার ভাই বলে, এই সব কিছু মিথ্যা। আসলে সীতার ভাই বিশ্বাস করতে পারছিল না তার বোন একজন সাধারণ মানুষকে ভালোবাসে।
তখন সীতার ভাই সীতাকে জিজ্ঞেস করে, এগুলো কি সত্যি? সীতা তার ভাইকে কিছু না বলে সুলতানকে বলে, এই সবগুলোই সত্যি। আমি সাধারণ একজন মানুষকেই ভালোবাসি। এই নিউজগুলো মিথ্যে নয়। এটা শুনে সীতার ভাইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। তখনই রামের ফোন আসে। চোখের সামনে বোনকে ফোন রিসিভ করতে দেখে বলে, কে এই রাম? সীতা বলে, ইন্ডিয়ান আর্মি। সীতার ভাই বলে, কি ইন্ডিয়ান আর্মি? তুই কি পাগল হয়ে গেছিস? আমাদের শত্রুদের সাথে তুই এইসব করছিস? সীতা চিৎকার করে বলে, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। সত্যি ভাই বোনের এই সিনটা কতটা ইমোশনাল ছিল আপনি মুভি না দেখলে বুঝতে পারবেন না। এইবার সীতা সব ছেড়ে কাশ্মীরে চলে আসে রামের কাছে। কিন্তু সিন আবারও বর্তমানে আসে। আফরিন রেখাকে বলে, নূরজাহানকে কোথায় পাওয়া যাবে? রেখা বলে, নূরজাহান এখন লন্ডনে আছে। লন্ডনে সীতার ঠিকানায় ফোন করা হলে সেখান থেকে জানানো হয় সীতা পাকিস্তানের কাশ্মীরে আছে। কিন্তু আফরিন কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হলে এয়ারপোর্ট থেকে তাকে দেশদ্রোহী হিসেবে ধরে নিয়ে যায় কিছু ভারতীয় আর্মি। কিন্তু সেখানে হালাজি থেকে যায়। সে সীতার উদ্দেশ্যে রওনা হয়। জেলে নিয়ে যাওয়া হলে আফরিনকে জিজ্ঞেস করা হয়, তুমি রামকে কিভাবে চেনো? আফরিন বলে, তিনি তো একজন ভারতীয় আর্মি ছিলেন। কিন্তু সেখানে একজন আর্মি বলে, রাম একজন দেশদ্রোহী ছিল। সে আমাদের ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আসলে রাম এমন কি করেছিল যার জন্য তাকে দেশদ্রোহী বলা হচ্ছে, সেটা মুভির শেষে জানতে পারবো। তখন সেখানে বিষ্ণু আসে আর বলে, তুমি কি তারেকের নাতনি? তখন আফরিন বলে, আপনি আমাকে কীভাবে চেনেন? এইবার আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এইবারের কাহিনীটা আমরা বিষ্ণুর কাছ থেকে জানব। দেখা যায় বিষ্ণু ও তার পরিবার আর সীতা এবং রাম একটা রেস্টুরেন্টে বসে গল্প করছে। তখনই সেখানে মুভির শুরুতে দেখানো সে ছোট্ট মেয়েটার ভাই নবী সেখানে এসে বিষ্ণুর মাথায় বন্দুক ধরে। কিন্তু রাম বুদ্ধি করে বিষ্ণুকে বাঁচিয়ে ফেলে। রাম নবীকে ধরে নিয়ে যায় আর তার কাছ থেকে আনসারির সকল পরিকল্পনা সম্পর্কে জানতে পারে। নবী বলে, তারা আমার ছোট বোনটাকে আটকে রেখেছে। আমি যদি এই কাজ না করি তাহলে তারা আমার বোনকে মেরে ফেলবে। রাম নবীকে কথা দেয় তার বোনকে যেভাবেই হোক উদ্ধার করবে। শুরু হয় নতুন এক মিশন। সেখানে পরিকল্পনা করা হয় আর্মিরা পাকিস্তানে গিয়ে আনসারি ও তার দলকে মেরে ফেলবে। কিন্তু এটা যেন পাকিস্তানের আর্মিরা জানতে না পারে, তাহলে তাদেরও সেখানে মরতে হবে। প্ল্যান অনুযায়ী বিষ্ণু, রাম এবং আরও অনেকে পাকিস্তানের দিকে রওনা হয়। যাওয়ার আগে রাম সীতাকে কথা দেয় সে যুদ্ধ থেকে এসে সীতাকে বিয়ে করবে। কিন্তু সীতার চোখে জল ভর্তি। আদৌ যুদ্ধ থেকে ফিরবে কিনা এটা নিয়ে রয়েছে সংশয়। ভাই, এই সিনটা দেখলে আপনার চোখ দিয়ে এমনিতেই পানি পড়বে। আমরা প্রত্যেকে চাই সীতার মতো এমন একজন মানুষ আমাদের জীবনে থাকুক, যে শেষ দিনটা পর্যন্ত আমাদের হাতটা ধরে রাখবে, এমনকি মৃত্যুর পরেও আমাদের ভালোবাসবে। কিন্তু আফসোস, প্রত্যেকবার আমরা হেরে যাই প্রিয় মানুষটার কাছে, ভাগ্যের কাছে, নিয়তির কাছে। প্রতিটা দিন কতটা নিঃসঙ্গ আর একাকিত্বে কাটে সেই মানুষগুলোই বুঝতে পারে। প্ল্যান অনুযায়ী সেখানে গিয়ে আনসারি সহ একে একে সবাইকে মেরে ফেলা হয়। তারপর রাম আর তার বন্ধুরা আগুন লাগিয়ে সেখান থেকে চলে আসার সময় শুনতে পায় একটা বাচ্চা মেয়ে কাঁদছে। আর এটা হলো নবীর বোন। রাম যে নবীকে কথা দিয়েছিল তার বোনকে উদ্ধার করবে, তাই সে বাচ্চা মেয়েটিকে আনতে যায় আগুনের কাছ থেকে। কিন্তু ততক্ষণে ভারতের আর্মিরা এই বিষয়টা জানতে পারে। রাম এবং বিষ্ণুকে ধরে ফেলে। রাম আর বিষ্ণুকে তারা অনেক অত্যাচার করে। সেখানে তারেক আসে, আর এই তারেকই হলো আফরিনের দাদা। তারেক রাম ও বিষ্ণুকে কিছু খাবার খেতে দেয়, কিছুটা ভালো ব্যবহারও করে তাদের সাথে। সীতা তার ভাইয়ের কাছে ফিরে যায় আর কান্না করতে থাকে, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু প্লিজ তুমি রামকে ফিরিয়ে আনো। কিন্তু তার ভাই তার কোনো কথাই শোনে না। যেহেতু ভারতীয়দের কাছে একজন পাকিস্তানি বন্দী আছে, অর্থাৎ নবী, তাই পাকিস্তানের আর্মিরা নবীর পরিবর্তে রাম কিংবা বিষ্ণুর মধ্যে একজনকেই ছাড়বে। এটা শুনে বিষ্ণু রামকে গালি দিতে থাকে, বলে, শালা, আমি জানি তুইই মুক্তি পাবি, তুই তো এতিম, তোর কেউ নেই পৃথিবীতে। তুই যদি মরেও যাস তাহলে কেউ কাঁদবে না, কিন্তু আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার বাচ্চাটা
আমার ঘরে ফেরার অপেক্ষা করছে। তখন রাম বলে, স্যার, আপনি মুক্তি পাবেন। এটা শুনে বিষ্ণু অনেক খুশি হয়ে যায়, কিন্তু রাম অনেক কষ্ট পায়। পৃথিবীতে তার কেউ না থাকলেও একজন আছে যে মৃত্যুর আগ পর্যন্ত তার অপেক্ষায় বসে থাকবে। সেটা সীতা। কত স্বপ্ন ছিল একসাথে বাঁচার, অনেকটা পথ হাঁটার ছিল একসাথে। পথটা এতটাই ছোট হয়ে যাবে কে বা জানতো। এদিকে সীতা রামের ইউনিফর্ম জড়িয়ে কাঁদতে থাকে। পকেট থেকে সীতা একটা ছবি পায়, আর এটা হলো সীতারই ছবি। এই মুভিটা আর এক্সপ্লেন করতে সাহস পাচ্ছি না, আমি নিজেই খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। এদিকে পাকিস্তানের আর্মিরা একটা বড় ধরনের ষড়যন্ত্র করে। তারা বিষ্ণু ও রামের কাছে জানতে চায় ভারতীয় আর্মিদের গোপন আস্তানা কোথায়। যে এটা বলবে তাকে ছেড়ে দেওয়া হবে। রাম না বললেও বিষ্ণু সেটা বলে দেয়, আর বিষ্ণু মুক্তি পেয়ে ভারতীয় আর্মিদের কাছে বলে রাম তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ভারতীয় আর্মিদের গোপন ঘাঁটি কোথায় সেটা পাকিস্তানিদের কাছে বলে দিয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়লে সবাই রামকে দেশদ্রোহী মনে করে। এদিকে রামকে নেওয়া হয় ফাঁসি দেওয়ার জন্য। বাইরে দেখা যায় তারেক আর ওই ছোট্ট মেয়েটা অহিদাকে। তারেক বলে, তোমার শেষ ইচ্ছা কি রাম? তখন রাম বলে, স্যার, আমার এই চিঠিটা সীতার কাছে পৌঁছে দেবেন। তাই তারেক এই চিঠিটা সীতার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিল আফরিনকে। এবার সিন আবারও বর্তমানে আসে। বিষ্ণু বলে, আফরিন, তুমি কি জানো সেই ছোট্ট মেয়ে অহিদাকে? আফরিন বলে, কে? বিষ্ণু বলে, তুমি। সেই দিন রাম তোমার কান্না না শুনলে সে আজ সীতার সাথে সংসার করতে পারত। সেই দিন তোমার ভাইকে কথা দিয়েছিল তোমাকে রক্ষা করার, তাই রামকে মরতে হয়েছে। এটা শুনে আফরিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ছোট্ট বাচ্চাটি আফরিন নিজেই, আর তার জন্যই রামের মৃত্যু। এইবার আফরিন ভাবতে থাকে সে নিজেই রাম আর সীতাকে কত গালি দিয়েছে চিঠির জন্য। এদিকে দেখা যায় হালাজিকে। সে রামের চিঠি সীতার কাছে নিয়ে গেছে। দারোয়ান ভিতরে ঢুকতে না দিলে হালাজি চিৎকার করে বলে, সীতা মহালক্ষ্মী, রামের চিঠি। সীতা অবাক হয়ে বলে, রাম? হালাজি বলে, 20 বছর আগে রামের লেখা চিঠি, পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে। ভাবতে পারছেন 20 বছর পর সীতার কাছে রামের চিঠি। চিঠিতে লেখা ছিল, প্রিয় সীতা মহালক্ষ্মী, আমার এই চিঠিটা তোমার কাছে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। তখন হয়তো আমি বেঁচে থাকবো না। 8 মাস হয়ে গেছে আমি এখানে বন্দি। তুমি হয়তো খুব রেগে আছো। তোমাকে কখনোই রেগে যেতে দেখিনি, আর হয়তো কখনোই দেখব না। আমাদের চলার পথটা এখানেই শেষ। সীতা, বিদায়। আমায় ক্ষমা করে দিও। রাম যে দেশদ্রোহী নয় তা এই চিঠিতে সব প্রমাণ ছিল। আর সেই চিঠির সাথে একটা পত্রিকাও ছিল, আর সেই পত্রিকায় নূরজাহানের ছবি ছিল, অর্থাৎ সীতার। তার মানে রাম জানতে পেরেছিল সীতা একজন রাজকুমারী। রাম যে নির্দোষ ছিল তা সব নিউজে চাপানো হয়। দেশের মানুষ আসল সত্যটা জানতে পারে। অপরদিকে দেখা যায় বিষ্ণু আত্মহত্যা করে, কারণ বিনা কারণে সে রামকে ফাঁসিয়েছিল। আর একদিন এই রামই তার জীবন বাঁচিয়েছিল। মুভির শেষে দেখা যায় আফরিন সীতার সাথে দেখা করে, আর এক বুক প্রশান্তি নিয়ে সীতাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তার জন্যই রামকে হারাতে হয়েছে সীতার। তারপর আর্মি ডিপার্টমেন্ট রামকে তার আসল সম্মান ফিরিয়ে দেয়, আর আমাদের সবাইকে কাঁদিয়ে এই মুভিটা এখানে শেষ হয়। তো মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি পারেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন।